চলো, আমি প্রথমে এখানে একটা লাইন লিখেছি, অনেক পানির জন্য নৌকা ডুবে না। অর্থাৎ একটা নৌকা, ছোট্ট একটা ডিঙি নৌকা তোমরা দেখছো যে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, এমন রেকর্ড আছে যে শত শত মাইল পার হয়ে একজন একটা ডিঙি নৌকা, ছোট্ট নৌকা সমুদ্রের থেকে শত শত মাইল পার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। তোমরা শুনছো তাই না? এটা কিভাবে সম্ভব? অথচ তুমি জাস্ট একটা ছোট্ট একটা, কি বলা যায়, ছোট্ট একটা নালার মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে একটা পুকুরে নৌকা চালাচ্ছ, বা একটা নৌকা আছে তোমার, কিন্তু ওই নৌকাতে যদি ছিদ্র হয় কখনো, তাহলে কিন্তু নৌকাটা ডুবে যাবে। কিন্তু বিশাল এক সমুদ্রেও ওই নৌকা ডুববে না যতক্ষণ না নৌকার মধ্যে পানি ঢুকে। অর্থাৎ সেকেন্ড টাইম জার্নিতে যতক্ষণ না তুমি বিশ্বাস হারায় ফেলতেছো যে তুমি চান্স পাবা না, আশেপাশের মানুষ কি চিন্তা করতেছে কিচ্ছু ম্যাটার করে না। আশেপাশের মানুষ চিন্তা করতে পারে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি খুবই বাজে স্টুডেন্ট, তুমি ডাল স্টুডেন্ট, তোমার সব ইতিহাস ভুলে যেতে পারে, তুমি এসএসসি তে, এইচএসসি তে, ক্লাস 5-এ, ক্লাস 8-এ কেমন রেজাল্ট করে আসছো, কেমন পড়াশোনা করে আসছো, পুরো দুনিয়া সেটা ভুলে যেতে পারে যদি তুমি ফার্স্ট টাইম চান্স মিস করো। কিন্তু তুমি নিজে যদি এটা ভুলে যাও, তুমি নিজে যদি বিশ্বাস করা শুরু করো যে আমি খারাপ, আমাকে দিয়ে হবে না, তাহলে তুমি কখনোই চান্স পাবা না। অর্থাৎ এইটাই বুঝাইতে চাইলাম যে পানি মানে আশেপাশে কত পানি ডাজন্ট ম্যাটার, যতক্ষণ ওই নৌকা ঠিক আছে ততক্ষণ তোমার তীরে পৌঁছানোর পূর্ণ সম্ভাবনা আছে। ঠিক একই রকম আশেপাশে কে কি ভাবতেছে তোমাকে নিয়ে, কে কি বলতেছে, কে কিভাবে চিন্তা করতেছে, কে কিভাবে তোমাকে ডিমোটিভেট করতেছে, এগুলা কিচ্ছু ম্যাটার করে না যতক্ষণ না তুমি নিজে বিশ্বাস করো যে আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব। গত বছর 1800 স্টুডেন্ট সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে চান্স পাইছে। মেডিলজি থেকে 7 জন স্টুডেন্ট ঢাকা মেডিকেলে চান্স পাইছে সেকেন্ড টাইম, আর 7 জন, তার মধ্যে 7 জন ঢাকা মেডিকেলে চান্স পাইছে। তাহলে তুমি আমাকে বলো যে তুমি কেন হতাশ হয়ে যাও? তোমার কেন মনে হয় যে তোমাকে দিয়ে হবে না? তোমার কি এটা মনে হওয়া উচিত? আমাকে বলো তো। তুমি নিজে যদি বিশ্বাস করো যে তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব, তাইলে তোমাকে কেউ টলাইতে পারবে না। এবং ওই বিশ্বাসটা যখন তুমি করা শুরু করবা, ওই অনুযায়ী পরিশ্রমটা করতে হবে, ওই অনুযায়ী তোমার নিজের লাইফটাকে সাজাইতে হবে। ধরো বিশ্বাস তো আমরা অনেক কিছুই করি, অনেকেই অতিরিক্ত একটা বিশ্বাস চলে আসে, একটু ওভার কনফিডেন্স যেটাকে বলে, যে আমি তো পাবোই, আমি তো চান্স পাবোই। অনেক সময় এটা হতে পারে তুমি পরীক্ষায় ভালো নাম্বার তুলতেছো, ভালো একটা নাম্বার তুলতেছো, তখন কি হয় যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে। কয়েকদিন পরে দেখবা যে ও পড়াশোনার ওই আগ্রহটা তুমি হারাই ফেলছো, আগের সেই ইন্টারেস্টটা তোমার আর নাই। তো যখনই ওই স্যাটিসফ্যাকশনটা চলে আসবে, আগের সেই ইন্টারেস্টটা তোমার চলে যাবে, তখন কিন্তু তুমি ট্র্যাক হারাই ফেলবা। কারণ সেকেন্ড টাইম জার্নিটা কিন্তু 15 দিনের জার্নি না, 20 দিনের জার্নি না, এটা 6 মাসের জার্নি, 8 মাসের জার্নি, বা 10 মাসের, 12 মাসের জার্নি, এটা ডিপেন্ডস। ফলে এই জার্নিতে যে আসলে ওই বিশ্বাসটা ধরে রাখতে পারবে, এবং ওই যে বিশ্বাস, ওই যে স্বপ্নটা, ওইটা সফল করার জন্য পরিশ্রম করতে পারবে, তার চান্স না পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। দেখো, একটা প্রশ্নের উত্তর একটু দিই, যে অতিরিক্ত রাইটারে কতটুকু সময় দিব। অতিরিক্ত রাইটার বলতে কি বুঝাচ্ছি? বায়োলজিতে তোমার বোটানিতে পড়ো হাসান স্যার, তাই না? আমি একটু এখানে লিখি, বোটানিতে তুমি ফার্স্ট রাইটার হিসেবে হাসান স্যার পড়ো, কিন্তু সেকেন্ড রাইটার হিসেবে কার বই পড়তে হয়? আলিম স্যার। থার্ড রাইটার হিসেবে কিন্তু আজিবুর স্যারের বই পড়তে হয়। জুওলজিতে আসো, ফার্স্ট রাইটার হিসেবে আজমল স্যারের বই পড়তে হয়। সেকেন্ড রাইটার হিসেবে এখানেও আগের মতোই বোটানির মতো আলিম স্যারের বই পড়তে হয়। থার্ড রাইটার এখানে মাজেদা ম্যাডামের বই পড়তে হয়। কেমিস্ট্রিতে 2 পেপারেই ফার্স্ট রাইটার হিসেবে হাজারি স্যারের বই পড়তে হয়, সেকেন্ড রাইটার হিসেবে কবির স্যারের বই পড়তে হয়। এই 2টা বই এনাফ। আবারও বলতেছি, এই 2টা বই এনাফ। ফিজিক্সে ইসাক স্যারের বই পড়তে হয়। এর বাইরে তপন স্যারের ক্ষেত্রে বই পড়া লাগে না। খেয়াল করো, হাসান স্যার, আজমল স্যার, এটা তুমি পড়বা,
কিন্তু আলিম স্যার, আজিবুস স্যার বা আলিম স্যার, মাজেদা ম্যাডামের ক্ষেত্রে বোটানি এবং জিওলজিতে এক্সট্রা ইনফোতে মোটামুটি বেশি কোশ্চেন আসে এই বায়োলজি থেকে। এক্সট্রা ইনফোতে বেশি কোশ্চেন আসে বায়োলজি থেকে। ধরে নিচ্ছি 75টা প্রশ্ন, যদি খুব বেশি প্রশ্ন আসে না, ধরো 6টা প্রশ্ন আসলো 75টার মধ্যে এক্সট্রা ইনফো থেকে, বায়োলজি থেকে আসবে 4টা, কেমিস্ট্রি থেকে আসবে হয়তো 2টা, ফিজিক্স থেকে সাধারণত আসে না, কালে ভদ্রে একটা প্রশ্ন খুব বেশি হলে চলে আসতে পারে। ফলে ফিজিক্সের কথা আগে বলি, ফিজিক্সে ইসাক স্যার বই পড়লেই হবে, তপন স্যার বই পড়ার কোনো দরকার নেই। এবং তপন স্যারের এক্সট্রা ইনফো খুবই লিমিটেড, হাতে গোনা, মানে 2-4 পেজ এক্সট্রা ইনফো পড়লেই তপন স্যার কাভার। ফলে ফিজিক্সের এক্সট্রা ইনফো নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আমি রিপিট করতেছি, ফিজিক্সের এক্সট্রা ইনফো নিয়ে প্যারা খাওয়ার কোনো রকম দরকার নাই। এখন আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার আছে হাজারি স্যার আর কবির স্যার। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার আর কবির স্যার। এখন কবির স্যারের ক্ষেত্রে কালে ভদ্রে, এখন তুমি বলতে পারো ভাই ঘুয়ো স্যার লাগবে না, ঘুয়ো স্যার থেকে কালে ভদ্রে 1-2টা কোশ্চেন আসে, কিন্তু ঘুয়ো স্যারের ক্ষেত্রে এত বেশি এক্সট্রা ইনফো যে ঘুয়ো স্যার পড়তে গেলে তোমার মাথা পুরো আউলাই যাবে। ফলে কেউ যদি আগে থেকে ঘুয়ো স্যার না পড়ো, আমি সাজেস্ট করি যে ঘুয়ো স্যার পড়ার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? আগে থেকে যদি ঘুয়ো স্যার না পড়ো, আমি সাজেস্ট করি যে এখন নতুন করে এসে ঘুয়ো স্যার পড়ার কোনো দরকার নাই। কবির স্যারের ক্ষেত্রে কবির স্যারের বইটাই পড়তে হবে এমন কোনো ব্যাপার নাই, তুমি হাজারি স্যারের বইটা পড়ো, কবির স্যারের এক্সট্রা ইনফো গুলা শুধুমাত্র দেখে ফেলো। আর সেটার জন্য যেমন ধরো মেডিওলজিতে থাকলে তুমি এক্সট্রা ইনফো ক্লাস পাও, তারপর হচ্ছে আমাদের এক্সট্রাস বই আছে, বেশ কয়েকটা মাধ্যম আছে। হ্যাঁ, কিন্তু তুমি যে কোচিং এই থাকো সেখানে তোমাকে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেওয়া উচিত, আর মেডিওলজিতে থাকলে তোমাকে আমরা সেটা তো অবশ্যই গোছাই দিব। তাহলে হাজারি স্যারই আমার সবকিছু। আর বোটানি জিওলজিতে মানে এই আলিম স্যার বা আজিবুস স্যার বা মাজেদা ম্যাডাম এখান থেকে যদি প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে আসতে পারে, মানে খুব বেশি হলে। ফলে এক্সট্রা ইনফোতে যদি গুরুত্ব দিতেই চাও সেক্ষেত্রে বায়োলজিটা, কি বলছি, সেক্ষেত্রে বায়োলজিটাই তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটির জায়গা হওয়া উচিত। এবং বায়োলজির ক্ষেত্রে কিন্তু আলিম স্যার সেকেন্ড রাইটার, মানে তুমি যদি আজিবুস স্যার বা মাজেদা ম্যাডাম পড়ো, আলিম স্যার পড়ার পরে, আলিম স্যার পড়ার আগে না। ঠিক আছে? তবে একটা কথা আমি সব সময় বলি, আমার স্টুডেন্টরা সবাই জানো এই কথাটা, আমি অনেক আগে থেকে মানে সব শুরু থেকেই বলে আসতেছি যে হাসান স্যার, আজমল স্যার, হাজারি স্যার, ইসাক স্যার পড়লে ডিএমসি তে চান্স পাওয়া সম্ভব। আমি জোর দিয়ে বলতেছি, হাসান স্যার, আজমল স্যার, হাজারি স্যার, ইসাক স্যার পড়লে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। ফলে এই বই যদি কেউ ঠিকঠাক না পড়ো, এই বই ঠিকঠাক না পড়ে এই বইয়ের পিছনে দৌড়ানো যাবে না, কখনোই দৌড়াবা না। এই বইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা টপিকে তোমার যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই বই থেকে প্রশ্ন আসলে যেন তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো। এই বইগুলা যেন তুমি, এই বইগুলো একবার রিভিশন দিলে এটা যেন তুমি 5বার রিভিশন দাও, এইটা এনশিওর করে তখন তুমি এক্সট্রা ইনফোর পিছনে দৌড়াবা। আমি কি বুঝাইতে পারছি? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি বুঝাইতে পারছি কিনা জানাও, এবং কারো কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা সবার প্রশ্নের উত্তর নিব। যেমন জাফরা, ওর নাম হচ্ছে জাফরা, একটা কোশ্চেন করছে যে ভাইয়া আমি 1 সপ্তাহ আগে যেটা পড়ছি 1 সপ্তাহ পরে আমার কিচ্ছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। প্রথমত তুমি যখন 1 সপ্তাহ আগে পড়ছো, তুমি যেটা পড়ছো সেটা 1 সপ্তাহের ভিতর তোমাকে মাস্ট রিভিশন দিতে হবে। এর জন্যই হচ্ছে উইকলি এক্সাম। ধরো মেডিওলজির ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে যা পড়াই তার উপর একটা উইকলি এক্সাম নিই, বা সবগুলো উইক মিলে 1 মাসে একটা মান্থলি এক্সাম নিই, যাতে 1 মাসে 3বার রিভিশন হয়। অর্থাৎ তুমি যে ফরম্যাটে যেভাবেই দাও এভাবেই তোমার এক্সাম দিতে হবে, এই জন্য যাতে 1 সপ্তাহের ভিতর সেকেন্ড রিভিশনে তুমি যাইতে পারো। তবে কারো ক্ষেত্রে যদি এমন হয় যে 7 দিন পার হইতে হইতে, সেক্ষেত্রে তুমি যেটা করবা, খুব ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি আছে। ধরো ডে 1-এ তুমি যেটা পড়লা, ডে 1-এ তুমি ধরে নিচ্ছি আমি হাইড্রা পড়লা, ডে 2-তে তুমি ধরে নিচ্ছি রুই মাছ পড়লা, ডে 3-তে আমি ধরে নিচ্ছি ঘাস ফড়িং পড়লা। এবং এখন তোমরা যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এখন কিন্তু তোমাদের হাতে বেশ সময় আছে, তুমি যেটাই বলো, তুমি মাত্র গুচ্ছ দিয়ে আসছো বা বিভিন্ন ভার্সিটি দিয়ে আসছো, তুমি দেখছো যে কতদিনের ভিতর তোমাকে সিলেবাস শেষ করতে হয়েছে, তুমি হাফ ছড়ার সময় পাও নাই, এখন কিন্তু তুমি হাফ ছড়ার সময় পাচ্ছ। ফলে এই সময়টা প্রেম না করে
উল্টাপাল্টা কাজ না করে, সারাদিন মোবাইল না চেপে বইতে দাও। কিভাবে দিবা? রিভিশনে দাও। যেমন যেদিন তুমি হাইড্রা পড়ছো পড়ছো, দ্বিতীয় দিন তুমি রুই মাছ পড়ছো, আমি ধরে নিচ্ছি ডে 4 তুমি কি পড়বা আমি জানি না, কিন্তু তুমি যে টপিকটাই পড়তেছো আমি ধরে নিচ্ছি তুমি ছোট্ট একটা অধ্যায় পড়তেছো শ্বাসক্রিয়া ও শ্বসন, ঠিক আছে? এর সাথে ধরো তোমার দিনে সময় আছে 10 ঘন্টা, ধরে নিচ্ছি তুমি 10 ঘন্টা না, ধরে নিচ্ছি তুমি 8 ঘন্টাই পড়ো। রেগুলারিটি খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন একদিন তুমি 10 ঘন্টা পড়লা বা 11 ঘন্টা পড়লা, বা 2 দিন টানা 2 দিন পড়ে আবার 2 দিন তুমি একেবারে স্লিপিং মোডে চলে গেলা, আর পড়া হইলো না, বা 2 দিন পড়ে 3 দিন পড়া হয় না, এইটার থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে অতিরিক্ত প্রেশার নিলে এটা হতে পারে। ধরো তুমি একদিন খুব জোশ নিয়ে পড়া শুরু করলা, প্রচুর পড়ে টোড়ে, যেহেতু তোমার অভ্যাস নাই, তারপর তুমি একেবারে ইসে চলে গেলা, রেস্টিং মোডে চলে গেলা। এটা না করে প্রতিদিন অন্তত 7 ঘন্টা পড়ো বা 8 ঘন্টা পড়ো। মানে সেলফ স্টাডির কথা বলছি। মানে 7 ঘন্টা কিন্তু কোচিং এ কি ক্লাস করতেছো, গোল্ডিগার্সে কি ক্লাস করতেছো সেইগুলো ইনক্লুড করে না, প্রতিদিন সেলফ স্টাডিতে সময় দাও। তো এই যে সময়টা দিচ্ছ, ধরে নিচ্ছি শ্বাসক্রিয়া তো তুমি 6 ঘন্টা রাখলা, আর 2 ঘন্টা তুমি পুরোনো একটা অধ্যায়, হাইড্রা হতে পারে, রুই মাছ হইতে পারে, চতুর্থ দিনে রিভিশন দিলা। এক্ষেত্রে যেটা হচ্ছে, তোমার ডে 7-এ কিন্তু উইকলি আছে, ডে 7-এ কি আছে? উইকলি আছে। তাহলে যেটা হচ্ছে, তুমি দেখো ডে 5-এ তুমি এই ডে 2টা রিভিশন দিচ্ছ, ডে 6-এ তুমি ডে 3টা রিভিশন দিচ্ছ, আর যেদিন পরীক্ষার আগের দিন লাস্টের 4-5-6 দিনে যা পড়ছো সেটা রিভিশন দিচ্ছ। তাহলে তুমি দেখবা যে উইকলিতেও তোমার খুব ভালো একটা রেজাল্ট আসছে। এটা যদি তুমি না করো, তাহলে তুমি খেয়াল করবা যে ডেইলি এক্সামে হয়তো তুমি ভালো রেজাল্ট করতেছো, হাইড্রা পড়তেছো, রুই মাছ পড়তেছো, ভালো করছো, ঘাস ফড়িং পড়তেছো, তো উইকলি এক্সামে ধরো এই এক্সাম গুলাতে তুমি 80% নাম্বার পাইছো বা 85% নাম্বার পাইছো, হুট করে দেখবা যে উইকলিতে তোমার নাম্বার চলে আসছে 70%-এ। কত পার্সেন্টে? 70। মান্থলিতে দেখবা যে নাম্বার চলে আসছে 60%-এ, এবং তুমি তখনই আসলে হতাশ হয়ে যাবা। কিন্তু তুমি যদি এই রিভিশন স্ট্র্যাটেজিটা ফলো করো, যে ধরো ডে 1-এ যেটা পড়লা ডে 4-এ সেটা রিভিশন, এটা তো হইলো, আবার উইকলি তো একবার রিভিশন হয়ে গেল। এখানে আরেকটা ব্যাপার আছে, তাইলে ভাই জিকে ইংলিশ, প্রতিদিন জিকে ইংলিশের জন্য সময় দিতে হবে। আচ্ছা এখানে যারা আসো একটু কমেন্টে বলো তো, কে কে প্রতিদিন জিকে ইংলিশে সময় দাও? এখানে যারা আসো একটু আমাকে কমেন্টে জানাও যে প্রতিদিন সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে সময় দাও কে কে, একটু জানাও। প্রতিদিন কে কে সময় দাও? প্রতিদিন মানে আধা ঘন্টা হইলেও দাও। না, মূল বই আর মেডিলজির যে সহায়ক বইগুলাই এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না রে। আচ্ছা এখানে এই যে কমেন্ট আরাফাত ভাইয়াকে দেখতে পাচ্ছ, আরাফাত ভাইয়া কিন্তু আমাদের মেন্টর, আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের গোল্ডিগার্স এর স্টুডেন্ট, মূল ব্যাচের স্টুডেন্ট, আমাদের মেন্টর। এবং আরাফাত ভাইয়া কিন্তু এবার ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সেকেন্ড টাইম দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার এখানে কমেন্টগুলো লোড হচ্ছে না, ফলে বারবার আমাকে একটু রিফ্রেশ দিতে হচ্ছে। আচ্ছা তো এখানে আমরা কয়েকজনকে পাচ্ছি, তো একটু চেষ্টা করবা যে প্রতিদিন সময় দেওয়ার জন্য। আচ্ছা তাহলে একটু আসো, আমরা অতিরিক্ত বইয়ের ক্ষেত্রে কতটুকু সময় দিব সেটা আমরা দেখছি, এখন আসো আমরা রিভিশন কিভাবে দিব। অর্থাৎ রিভিশন স্ট্র্যাটেজিতে কয়েকটা জিনিস তোমাকে মেইনটেইন করতে হবে, অ্যাকচুয়ালি 3টা জিনিস। একটা হচ্ছে মূল বই, নাম্বার 1। 2 নম্বরে হচ্ছে এক্সট্রা ইনফো। 3 নম্বরে হচ্ছে অনুশীলনী প্রশ্ন সলভ। এই 3টা কাজ হচ্ছে ফরজ, ফরজ। এই 3টা কাজ হচ্ছে কি বলছি ভাইয়া? ফরজ। আর ওয়াজিব আছে কোনটা বলো তো? ওয়াজিব কোনটা? সেটা হচ্ছে প্র্যাকটিস প্রশ্ন সলভ। এটা হচ্ছে ওয়াজিব। তাহলে আবার বলি, দেখো মূল বই, এক্সট্রা ইনফো, অনুশীলনী প্রশ্ন, এই 3টা সলভ করা হচ্ছে ফরজ, আর অনুশীলনীর প্রশ্ন সলভটা হচ্ছে ওয়াজিব। এখন একটা রিভিশনে এই 4টা জিনিস তোমার থাকতে হবে। এখন একটা কথা আছে, মূল বই ভাইয়া লাইন বাই লাইন পড়বো নাকি মূল বইয়ের দাগানো লাইনগুলো পড়বো?
এখানে মূল বইটা লাইন বাই লাইন পড়তে হয় বোঝার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, নাম্বার ওয়ান। তাহলে মূল বইটা পড়বা হচ্ছে একবার বা দুইবার মূল বইটা লাইন বাই লাইন পড়বা, যাতে তুমি বুঝো যে কি বলতে চাচ্ছে, কোথায় কি আছে। এরপরে এসে তুমি আসলে মূল বইয়ের দাগানো লাইনগুলাতেই ফোকাস করবা, কারণ প্রতিবার তুমি মূল বইয়ের লাইন বাই লাইন রিভিশনের সময় পড়তে পারবা না, এটা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু মূল বইয়ের দাগানো লাইনগুলো যদি তুমি মনে রাখতে চাও, তাহলে ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, দাগানো লাইন মুখস্থ করবা এবং পরীক্ষার হলে ওইটা ভুলে যাবা এবং তুমি আউলায় ফেলবা, গোলায় ফেলবা। ফলে কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য মূল বই লাইন বাই লাইন, কিন্তু মূল বইয়ের সব জায়গা থেকে প্রশ্ন হয় না, দাগানো লাইন থেকে। আমাদের যে দাগানো লাইন আছে, এই দাগানো লাইন থেকে 95% কোশ্চেন আসবে, 90 থেকে 95% কোশ্চেন। এবং এই কোশ্চেন গুলা পারাটাই গুরুত্বপূর্ণ, কারণ তুমি নিজেও জানো যে 2-4% কোশ্চেন তুমি মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন খুলো, 2-4টা কোশ্চেন তুমি পারবা যেগুলো খুবই কঠিন। ধরো এমন একটা ম্যাথ দিয়ে দিবে, মেডি ম্যাথ, যেটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না। এখন তুমি তো এইটার জন্য এখন কিছু করার নাই, তোমার ওই ম্যাথটা করা যাবে না, ওই ম্যাথটা কেউ পারে না, ফলে দরকার নাই ওইটা। যেটা তোমার আউট অফ লিগ, ওটা তুমি স্কিপ করো। কথার কথা, ধরে নিচ্ছি গুহ স্যারের বই থেকে একটা খুবই হার্ড কোশ্চেন আসছে, ওটা তুমি গুহ স্যারের বই পড়লেও পারতা না, ফলে দরকার নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটা কমন প্যাটার্ন আছে, 100টা প্রশ্ন যদি হয়, 100 কোশ্চেন যদি হয়, 60% কোশ্চেন মানে ভেরি ইজি, ভেরি ইজি, এত সহজ যে মানে একেবারে যা পড়ছো তাই। ভাইয়ারা আমরা মানে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি যে এই জায়গা থেকে আসবে, এটা আসবে, যে পরীক্ষাই হয় ওইখান থেকে প্রশ্ন হয়। 60% প্রশ্ন সেই ভেরি ইজি জায়গা থেকে আসবে। এই 60% প্রশ্ন তুমি কয়টা কারেক্ট করতে পারতেছো এর উপর নির্ভর করে তুমি চান্স পাবা কিনা। ইভেন এই 60% প্রশ্নের মধ্যে যে তুমি 60টাই পারবা এমন কোনো গ্যারান্টি নাই, এখানেও তুমি ভুল করবা। কারণ ভুল করবা বলেই তো যে বাংলাদেশে ফার্স্ট হয়, দেখা যায় যে সে 90 পায় নাই, স্টিল সে বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে। কেন? কারণ সবার ভুল করার লাইসেন্স আছে, তুমিও ভুল করতে পারবা। এই জন্য কখনোই আমি ইংলিশে 15তে 15 পাইতে হবে, আমাকে আমাকে ট্রিক্স দেন। তারপর একটা কোর্সে ভর্তি হইলা, তোমাকে বললো যে মেডিকেলে 15তে 15 পাবা যদি আমার এই কোর্স করো, আমার এই ক্লাস করো, এই সব ভুলভাল কাজ করা যাবে না। কারণ ইংলিশে যদি তুমি ভালো করতে চাও, তুমি নিজে যদি সময় না দাও, কোনো মানে কি বলা যায়, কোনো বিজ্ঞানীর পক্ষে তোমাকে 15তে 15 পাওয়া দেওয়া সম্ভব না, মানে ইংলিশ দিকে তো অবশ্যই না। ফলে তোমার কাজ যে তুমি কিছু ভুল করবা, এটা তোমাকে ধরে নিতে হবে, এটা হচ্ছে সিস্টেম লস। তাহলে দেখো মানে কখনো 100% কর্মদক্ষতা হয় না, তাই না? ফিজিক্স পড়ছো, তাহলে 60% ভেরি ইজি, এইটা হচ্ছে তোমার মেইন টার্গেট। এখানে সর্বোচ্চ সংখ্যা ক্যান্সার করে আসতে হবে। আর 30% তুমি পাবা হয়তো মিডিয়াম লেভেলের কোশ্চেন, মিডিয়াম। আর 10% হয়তো পাইতে পারো ভেরি হার্ড। ঠিক আছে, এই 10% তোমার চান্স পাবা কি পাবা না, হইতে পারে এখান থেকে এমন প্রশ্ন যেই প্রশ্ন মানে আসলে তোমার পারার কথা না, বা এমন 2-4টা প্রশ্ন যেই প্রশ্নগুলা এমন রাইটার থেকে আসছে, মানে ধরো কথার কথা মাজদা ম্যাডামের একটা মানে কোনাকুঞ্চি থেকে দিয়ে দিছে, তুমি এক্সট্রা ইনফো পড়লেও ওইটা পারবা না, তাহলে দরকার নাই। হ্যাঁ, এই প্রশ্নগুলা তুমি স্কিপ করে আসবা। মিডিয়াম যেগুলা, এইগুলা তোমাকে ট্রাই করতে হবে সর্বোচ্চ সংখ্যক পারার। আর মিডিয়াম গুলার ক্ষেত্রে হচ্ছে এইখানেই ডিসাইডিং ফ্যাক্টর, এই 10% ডিসাইড করে না যে তুমি কোথায় চান্স পাচ্ছ, এই 10% হিসাবের খাতা থেকে বাদ দিয়ে দিতে হবে। এই যে 30% মিডিয়াম, এইটাই কে কেমন করতেছে তার উপর ডিপেন্ড করে তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না, তুমি কোন মেডিকেলে চান্স পাচ্ছ, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছ নাকি ময়মনসিংহ মেডিকেলে চান্স পাচ্ছ, এটা ডিপেন্ড করে এই 30%-এর উপর। এবং এই 30% পাওয়ার জন্যই হচ্ছে আমাদেরকে কিন্তু মূল বই পড়তে হবে, এক্সট্রা ইনফো পড়তে হবে এবং প্রচুর প্রশ্ন সলভ করতে হবে, প্রচুর 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 প্রশ্ন সলভ করতে হবে। যত বেশি প্রশ্ন সলভ করবা, এই 30%, খেয়াল করো এই যে 60%, এইটা পারার জন্য তোমার প্রচুর প্রশ্ন সলভ করা লাগবে না, এগুলো তুমি এমনিই পারবা, মূল বইয়ের দাগানো লাইন থেকে ডিরেক্ট তুলে দিবে,
কোনো কারিকুরি নাই, ব্রেন খাটানোর কিচ্ছু নাই। কিন্তু যখন তুমি প্রচুর প্রশ্ন সলভ করবা তখনই এই 30%-এ তুমি তত ভালো করার সম্ভাবনা আসবে। তুমি তখন প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবা, কিভাবে প্রশ্ন হয়, কোন ধরনের প্রশ্ন করে, প্রশ্ন একটু ঘুরাইলে কি রকম ঘুরাইতে পারে। হ্যাঁ, একটু ট্রিকি প্রশ্নগুলা তুমি তখন পারবা যদি তুমি প্রচুর প্রশ্ন সলভ করো। ফলে একটা রিভিশনে ফার্স্টে তো মূল বইটা বুঝে পড়া, এটা হইতে পারে যে প্রথমবার তুমি যখন পড়তেছো তখন কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড বার তুমি যখন পড়বা তখন কিন্তু তোমার লাইন বাই লাইন পড়া লাগবে না, তখন তুমি ওই দাগানো লাইনগুলো পড়লেই হবে। এরপরে এক্সট্রা ইনফো, এখানে অনেক বেশি সময় ইউজ করা যাবে না, এখানে খুব প্রিসাইজ প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কথার কথা, মূল বইতে তুমি যদি 6 ঘন্টা টাইম দাও, এক্সট্রা ইনফোতে 30 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দিবা, তার বেশি কখনোই দিবা না এক্সট্রা ইনফোতে। মানে মূল বইতে তুমি সবচেয়ে বেশি সময় দিবে, এক্সট্রা ইনফোতে অনেক বেশি সময় দেওয়া যাবে না। এটা হচ্ছে কাইন্ড অফ পারলে পারলাম, না পারলে নাই। ঠিক আছে, কিছু প্রশ্ন আমি পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এইখান থেকে যা প্রশ্ন আসবে সেখানে আমি ভুল করতে পারবো না। এখন চলে আসো অনুশীলনীর প্রশ্ন সলভ। অনুশীলনীর প্রশ্নের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক জায়গার প্রশ্ন আছে, বিগত বছরে মেডিকেলে আসা প্রশ্ন আছে, ডেন্টালে আসা প্রশ্ন আছে, বোর্ডে আসা কোশ্চেন আছে, ভার্সিটির কোশ্চেন আছে। তাহলে মেডিকেল, ডেন্টাল, বোর্ড, ভার্সিটি, এবং বিলিভ মি এই 4টা জায়গা থেকে, মেডিকেল, ডেন্টাল, বোর্ড, ভার্সিটি, এখান থেকেই কমন আসে। যদি মেডিকেলে কোনোদিন কমন আসে তাহলে, যদি মেডিকেলে কোনোদিন কমন আসে তাহলে এই জায়গা থেকে কমন আসবে, মেডিকেল, ডেন্টাল, বোর্ড আর ভার্সিটি। ফলে এই অনুশীলনী তুমি যদি ইফেক্টিভলি সলভ করতে পারো তাহলে মেডিকেলে কমন আসলে এখান থেকে আসবে। এবং আরো একটা ব্যাপার, কমন আসবে, আসবেই আসবে, কমন আসতে হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে তুমি অনুশীলনী থেকে কমন পাবাই পাবা। এখন আসো প্র্যাকটিস প্রশ্ন সলভ। এটা কেমন, এইটার পারার পরে প্র্যাকটিস প্রশ্ন সলভ করতে হবে। এখন প্রতিবার রিভিশনের ক্ষেত্রে তুমি হয়তো 4টাই করে যাইতে পারবা না। ফলে তুমি যেটা ফার্স্ট রিভিশন হয়তো অনুশীলনের প্রশ্ন সলভ করলা, সেকেন্ড রিভিশনে হয়তো তুমি প্র্যাকটিস প্রশ্ন সলভ করলা। ঠিক আছে, এবং সবচেয়ে চমৎকার ব্যাপার, যখন তোমার রিভিশনে তুমি স্যাটিসফাইড তখন তুমি দেখবে প্রশ্ন সলভ করতে তোমার কোনো সময়ই লাগতেছে না, এক টানে সব প্রশ্ন সলভ করা হয়ে যাচ্ছে। আমি কথা কি বোঝা গেছে? যখন তুমি স্যাটিসফাইড, মানে তোমার একটা ভালো রিভিশন হইছে, তখন এই প্রশ্ন সলভ হয়ে যাবে তোমার কাছে ডাল ভাত। আর যখন তোমার রিভিশনটাই ঠিকঠাক হয় নাই, মূল বইটাই ঠিকঠাক পড়া হয় নাই, তখন তো তুমি প্রশ্ন সলভে যে আটকায় যাবা, প্রশ্ন সলভ করতে ভালো লাগবে না, পরীক্ষা দিতেও ভালো লাগবে না, পরীক্ষায় স্কিপ করবা, এবং আলটিমেটলি তোমার যে ডাউনফল সেটা শুরু হয়ে যাবে। ফলে এই প্রশ্ন সলভে যদি ভালো করতে চাও, এখন কিন্তু খুব ভালো একটা ওয়ে আছে, এখন আছে জেমিনি, আছে চ্যাট জিপিটি আছে, তাই না? তুমি যে কোনো একটা জিনিস বুঝো না তুমি কিন্তু অনলাইন ইউজ করো, যারা অনলাইনে আসো, যারা আমাদের সাথে, এই যে তুমি অনলাইনে আসো, তাই না, তুমি কিন্তু জেমিনি, চ্যাট জিপিটি ইউজ করতে পারো। একটা জিনিস না বোঝার সাথে সাথে ওকে দিলে কিন্তু সাথে সাথে তোমাকে সলভ করে দেয়, তাই না? দেয় কিনা বলো? দেয়। তাহলে এটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগাও। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে, এক্সাম ব্যাচে ভর্তি হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ? তোমরা অনেকে জিজ্ঞেস করো, ভাইয়া আমি তো গোল্ডিগার্সে পড়তেছি, আমি মেডিলজিতে পড়তেছি, আমার কি এখন এক্সাম ব্যাচে ভর্তি হওয়া দরকার বা গুরুত্বপূর্ণ? এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। আমরা সবসময় যেটা বলি, তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে। এখন অনলাইনে থাকলে তুমি কিন্তু প্রচুর এক্সাম দেওয়ার সুযোগ হাতছাড়া করতেছো এমন না। যেমন মেডিলজির আনলিমিটেড এক্সাম সিস্টেমে তুমি প্রচুর এক্সাম এমনিতেও দিতে পারো। এর বাইরে ধরো আমাদের কথাই যদি বলি, আমরা প্রচুর এক্সাম নিই, তাই না? ডেইলি, উইকলি, মান্থলি, এই এক্সাম ওই এক্সাম, এবং শেষ পর্যন্ত এক্সাম শুধু চলতেই থাকবে। কখনো এই এক্সামে তুমি এটা ভাই এনাফ এক্সাম নেওয়া হচ্ছে না, এমন কখনোই হবে না। আচ্ছা, কিন্তু এক্সাম ব্যাচ জিনিসটা কি করে, যে যেহেতু অফলাইনের ক্ষেত্রে একটু বলি, যদি তোমার অ্যাক্সেস থাকে, অর্থাৎ তুমি এমন একটা জায়গায় থাকো যেখানে একটা এক্সাম ব্যাচে আশাপাশি একটা অফলাইন ব্রাঞ্চ আছে, যেখানে একটা এক্সাম ব্যাচে তুমি ভর্তি হতে পারো, অ্যাক্সেস আছে, নাম্বার 1। অর্থাৎ তোমাকে এর জন্য অন্য একটা শহরে যেতে হচ্ছে না, বাসা থেকে এমন কোথাও যেতে হচ্ছে না যে 2-3 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে না। এরকম যদি না হয় তাহলে তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, এবং সেটা ফার্স্ট রিভিশনের পরে। অর্থাৎ এমন সময়ে ভর্তি হবে না যে মেডিলজিতে ক্লাস হচ্ছে সেই ক্লাস করব,
আর ওইখানে এক্সামের রুটিন আলাদা, তাহলে আমি এক্সাম দিব কিভাবে? আমি কিছুই বুঝতে পারতেছি না। এমন সময় ভর্তি হবা যখন তুমি অ্যাকচুয়ালি মানে তুমি আসলে মেডিওলজির ক্লাসগুলা মোটামুটি হয়ে গেছে, এখন তুমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবা তখন, বা মেডিওলজির এক্সামগুলো এবং সেই অফলাইন কোচিং এক্সামগুলো একসাথে কন্টিনিউ করতে পারবা এমন একটা প্রিপারেশন স্টেজে গিয়ে তারপর তুমি অফলাইনে একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এর বাইরে যারা অনলাইনে প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে তোমাকে, তুমি যদি আরেকটা অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো সেটা তো অবশ্যই ভর্তি হতে পারো। যেমন আমাদের নতুন একটা এক্সাম ব্যাচ কিন্তু মে মাসেই শুরু হচ্ছে। আচ্ছা, এখন চলে আসো, এখানে আমি একটা পয়েন্ট লিখছি যে পেন্সিলের ভুল বারবার ইরেজার দিয়ে মোছা যায়, কিন্তু জীবনের ভুলগুলো কি মোছা যায়? বলো তো। তুমি এসএসসিতে কোনো একটা ভুল করার কারণে A+ মিস করছো, অথবা তোমার লাইফে এমন একটা ভুল তুমি করছো যার খেসারত তুমি হয়তো এখনো দিচ্ছ, যার জন্য এখনো তুমি আহ আফসোস করো। হইতে পারে যে একজন ভুল মানুষের পাল্লায় তুমি পড়ছিলা। তাহলে ওইটা থেকে কি ব্যাকে যাওয়া সম্ভব? লাইফটা রিসেট করা সম্ভব? সম্ভব না। অর্থাৎ জীবনটা অনেকটা কলমের মতো, একবার যদি কিছু লিখে ফেলো সেটা আর মোছা যায় না। কিন্তু তুমি জীবনে এবং বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে তোমার এই যে সবচেয়ে বড় স্বপ্ন জীবনের সাদা অ্যাপ্রন পূরণের ক্ষেত্রে তুমি দ্বিতীয় একটা সুযোগ পাইছো, এবং এটা কিন্তু শেষ সুযোগ। প্রথমবার তুমি যখন ভুলটা করছো সেটা শুধরানোর জন্য দ্বিতীয় সুযোগ পাইছো। লাইফে বেশিরভাগ সময় ওই সেকেন্ড চান্সটা পাওয়া যায় না, এবং এই সুযোগ যদি তুমি মিস করো তুমি আর কখনোই ওই সুযোগটা পাবা না। লাইফ পেন্সিলের লেখা না যে ইরেজার দিয়ে বারবার মুছে ফেলবা। ফলে এই সুযোগটাকে যে কাজে লাগাবা না, হয়তো হইতে পারে যে এখন থেকে 20 বছর পরে, এখন থেকে 30 বছর পরে তোমার এই আফসোসটা পড়াবে যে আমি কেন ওই সময় ফাঁকিটা মারলাম। ঠিক আছে, বুদ্ধিমানরা কখন ফাঁকি মারতে হয় সেটা অন্তত বুঝে। আমার কথা কি বোঝা গেছে? মানে বোকা হইও না। জীবনে বোকাদের জন্য এই পৃথিবী না, পৃথিবী বোকাদের জন্য খুবই কঠিন। একটু বুদ্ধিমান হও, ফাঁকি কখন মারতে হবে নিজে বুঝো। জীবনে বহুত ফাঁকি মাইরে আসছো, এই সময়টা কাজে লাগাও। দেখো, তুমি ফার্স্ট টাইম চান্স মিস করছো, বড় একটা অংশের ক্ষেত্রেই ফাঁকিবাজির জন্য ফার্স্ট টাইম চান্স হয় নাই। কিছু অংশের ক্ষেত্রে তুমি পড়াশোনা করছো কিন্তু চান্স হয় নাই, সেটা আলাদা কথা। তো বড় একটা অংশের ক্ষেত্রে ইন্টারে ফাঁকি মারছো, যার জন্য তুমি ফার্স্ট টাইম চান্স মিস করছো। অথবা মোটামুটি তোমার কিছু গাফিলতি ছিল, তাই না? এইবার যদি তুমি কাজে লাগায় চান্স পেয়ে যাইতে পারো, তোমার যত পূর্বের পাপ, সারা জীবন যত ভুল করছো, মানে পড়াশোনার ক্ষেত্রে সব ভুলের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর যদি এবার মিস করো, এবার যদি সুযোগটা কাজে লাগাইতে না পারো, তোমার সারা জীবনের ভুলগুলা তোমার সাথে রয়ে যাবে। জীবনে এই সুযোগ বারবার আসে না, সুযোগটা পাইছো, সুযোগটা কাজে লাগাও। আমাদের 6.0 জন্য না, আমাদের গোল্ড ডিগার্সে তুমি যদি ভর্তি হও, এক্সাম ব্যাচ, জিকে ইংলিশ ব্যাচ সব ফ্রি। আবারও বলি, এক্সাম ব্যাচ, জিকে ইংলিশ ব্যাচ সব ফ্রি। একটা প্রশ্ন আছে, এটা খুব কমন একটা প্রশ্ন, যে অনেক গ্যাপ পড়ে গেছে ভাইয়া, এখন আসলে আমি কি করব? মোটামুটি এখানে যারা আসছো বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় এই প্রশ্নটা, এই কথাটা বলবা যে ভাইয়া এত গ্যাপ পড়ে গেছে যে এখন আমি জানি না যে এখন আমার আসলে কি করা উচিত, কিভাবে পড়া উচিত, আমাকে একটু ভাইয়া পরামর্শ দেন। তাই না? এখানে কে কে আসো? হাত তুলো যে ভাইয়া অনেক গ্যাপ পড়ে গেছে, বলো কে কে আসো। দেখো, গ্যাপ যখন পড়ে গেছে, পড়ে গেছে, এখন ব্যাপারটা কেমন? ধরো তোমার গ্যাপ হয়ে গেছে, এখন তুমি কি করবা? বর্তমানে তুমি যে কোর্সে আসো, গোল্ডিগার্সে আসো, তোমার ক্লাস চলতেছে, গ্যাপ যা গেছে গেছে, যে ক্লাসগুলো চলতেছে সেটা রানিং কন্টিনিউ করো। প্রথম পয়েন্ট এইটা। আমি আগে গ্যাপ, ভাই আমি তো অনেক পিকি, আমার ওগুলা ভালো লাগে না, আমি আগে গ্যাপগুলা ফিল আপ করি, তারপর আপনার ক্লাসে জয়েন করব। বিশ্বাস করো ভাইয়া, তোমার গ্যাপও ফিল আপ হবে না, তোমার কিছুই হবে না, তোমার গ্যাপ ওইটাই রয়ে যাবে এবং তোমার চান্স ওইখানে শেষ। তাহলে গ্যাপ পড়ে গেছে, আজকে থেকে শুরু করো, ফ্রম টুডে, ফ্রম নাও, এখন থেকে শুরু করো।
যে ভাববা যে কালকে থেকে শুরু করব, ওই কাল আর কোনোদিন আসবে না। যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আমি পড়াশোনা শুরু করব কালকে থেকে, তুমি দেখবা যে কাল আর আসতেছে না। কালকে সকালে বসছো, মনে হচ্ছে আগাম তার পরের দিন শুরু করি, তারপরের দিন বসছো, মনে হচ্ছে তার পরের দিন শুরু করি, এবং এভাবেই দেখবা যে লাইফের সব সময় শেষ হয়ে গেছে, লাইফের সব চান্স মিস হয়ে গেছে। ফলে গ্যাপ পড়ছে, আজকে এখন বসে পড়ো গ্যাপ কাভার করার জন্য, এবং একটা প্ল্যান বানাও। এবং সেই প্ল্যানটা, শোনো, প্ল্যান বানানো সহজ, প্ল্যানে স্ট্রিক্ট থাকাটা মারাত্মক কঠিন। ফলে সবাই প্ল্যানে স্ট্রিক্ট থাকতে পারে না, যে কয়জন থাকতে পারে ওই কয়জন চান্স পায়। তোমরা শুনছো না হীরা কোথায় পাওয়া যায়? কয়লা খনিতে, তাই না? কয়লার মধ্যেই হীরা থাকে। হীরা কিভাবে খুঁজে বের করে জানো? প্রচন্ড চাপ দেয়, চাপ দিলে কয়লাটা গুঁড়া গুঁড়া হয়ে যায়, কিন্তু হীরাটা গুঁড়া গুঁড়া হয় না। হীরাটা যেমন ওরকমই থাকে। অর্থাৎ হীরা ওই চাপটা নিতে পারে, কয়লা নিতে পারে না। এই জন্যই ওইটা কয়লা, আর যে চাপ নিতে পারে সে হচ্ছে হীরা। মেডিকেল এমন একটা সিস্টেম, এটা হচ্ছে হীরা বাছাই করার সিস্টেম। এখানে হীরাগুলাকে বাছাই করা হয়। ফলে প্রচন্ড চাপ আসবে, অমানবিক প্রেসার আসবে, এটা চান্স পাওয়ার আগেও, চান্স পাওয়ার পরেও। ফলে চান্স পাওয়ার আগে তুমি যদি প্রেসারটা নিয়ে চান্স না পাইতে পারো, তাহলে চান্স পাওয়ার পরের ওই চাপও সামলানো আসলে কঠিন। ফলে এখানে ওই চুজ করেই, পিক করেই নেওয়া হয়। ফলে এখন থেকে চাপটা নেওয়ার অভ্যাস করো, ঠিক আছে? এবং সেকেন্ড টাইমার হিসেবে সবসময় চেষ্টা করবা প্রেসারটা অনেক বেশি নেওয়ার। কেমন? ধরো কথার কথা, তুমি আজকে আমরা একটা চ্যাপ্টার তোমাকে পড়াইছি, একটা চ্যাপ্টার পড়াইছি, কিন্তু তোমার টার্গেট থাকবে ঠিক আছে একটা চ্যাপ্টার আমি শেষ করব, সাথে সাথে আর একটা চ্যাপ্টার অর্ধেক আমি নিজে 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 পড়ে ফেলবো। সময় নষ্ট করব না। যেই কাজটা করতে পারবে সে গেইনার, কারণ সে আগায় গেল, অন্য 10 জনের থেকে আগায় গেল। আর যে হচ্ছে ছোট্ট একটা চ্যাপ্টার পড়াইছি, পড়ে টড়ে এখন আনন্দ করে বেড়াচ্ছে, তখন কিন্তু সমস্যা। সেকেন্ড টাইমটাকে এমন একটা চ্যালেঞ্জ হিসেবে নিবা যে অনেকে জিদ থাকতে হবে, প্রচন্ড জিদ। ওই জিদটাই তোমাকে চান্স পাওয়াবে, যে চান্স পাওয়ার আগ পর্যন্ত যে আমাকে অপমান করছে, যে আমাকে খারাপ কথা শোনাইছে, আমি মানুষ চিনছি, তুমি এখন অনেক কিছু চিনছো না, অনেক মানুষকে চিনে গেছো না, সেটা বন্ধু বান্ধব হোক আর আত্মীয় স্বজন হোক, যাদেরকে তুমি আসলে তোমার কাছের মানুষ ভাবতা, তুমি অলরেডি আসল চেহারা চিনে গেছো না। তুমি দেখছো না যে আসলে তারা তোমার অতটা কাছের না, তারা কিভাবে তোমার সাথে বিহেভ করছে, তারা তোমার সম্পর্কে নেগেটিভ কথা বলতেছে এখন, তারা মানে এমন ভাবে বিহেভ করতেছে যে তুমি আসলে কোনো স্টুডেন্টের ভিতর পড়ো না। তাইলে তাদেরকে দেখো, জীবনে কখনো কখনো মানুষকে দেখাইতে হয়, মানুষকে প্রমাণ করে দিতে হয় যে না, তুমি যেটা ভাবতেছো সেটা ঠিক না, তুমি আমারে চিনো না। আমার, তুমি বিলিভ মি, তোমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনেক মানুষের নাই, অনেক মানুষের নাই। ফার্স্ট টাইমে মেধাটা ম্যাটার করে, আবারও বলি একটা কথা, ফার্স্ট টাইমে মেধাটা কিছুটা হইলেও ম্যাটার করে, কিন্তু সেকেন্ড টাইমে ম্যাটার করে হচ্ছে ধৈর্য এবং সাহস। ধৈর্যটা লাগে, সাহসটা লাগে। ধৈর্য তো বুঝলাম ভাই, সাহসটা কি? কারণ সেকেন্ড টাইম দিব এবং শেষ পর্যন্ত ওই লড়াইতে থাকবো, শেষ পর্যন্ত চেষ্টা করব, ওর জন্য আসলে খুব সাহসী হইতে হয়। ভীতু মানুষদের জন্য সেকেন্ড টাইম না। তুমি যদি বুকের ভিতরে ওই সাহসটা রাখতে পারো যে আমি পারবো, আমাকে পারতে হবে, এবং বিশ্বাস করো, তুমি ফার্স্ট টাইম চান্স মিস করে যে কষ্ট পাইছো, সেকেন্ড টাইম যদি তুমি চান্স পাও তার 10 গুণ বেশি আনন্দ পাবা। তার 10 গুণ। এখানে রোহন আছে, ঠিক আছে, বা এখানে সেকেন্ড টাইমে যে চান্স পাইছে তার কাছে একটু জিজ্ঞেস করে দেখো, ভাইয়া ভাইয়া আপনি সেকেন্ড টাইম চান্স পাওয়ার পর আপনার অনুভূতি কি ছিল? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফার্স্ট টাইম যারা চান্স পাইছে তার চেয়ে 10 গুণ বেশি আনন্দ পাইছে সেকেন্ড টাইমে চান্স পাওয়া বাচ্চারা। কারণ ও আসলে লাইফটাকে চিনছে, লাইফটাকে জানছে, ও লাইফে অনেক কিছু শিখছে, ঠিক আছে? মানে ফার্স্ট টাইমার কিন্তু কিছুই জানে না, ও লাইফে ফেইলই করে নাই। একবার যদি তুমি ফেইল করো, তাইলে আসলে কোনো কিছু পাওয়ার আনন্দটা বোঝা যায়, বুঝছো? আর যদি তুমি লাইফে আসলে হারানোর কষ্টটা তোমার নাই, তাহলে পাওয়ার আনন্দটাও পাওয়া যায় না।
মানে ফার্স্ট টাইম তুমি চান্স মিস করছো, কষ্ট পাইছো, সেকেন্ড টাইম যদি চান্স পাও 10 গুণ বেশি আনন্দ পাবা, আর সেকেন্ড টাইম যদি চান্স মিস করো 10 গুণ বেশি কষ্ট পাবা। সেকেন্ড টাইম চান্স মিস করলে তার 10 গুণ বেশি কষ্ট তুমি পাবা। তুমি কি চাও সেটা তুমি সিদ্ধান্ত নাও। আমি কি বুঝাইতে পারছি? তোমরা বলো যে তুমি কোনটা চাও, এবং ওই যে 10 গুণ বেশি আনন্দ পাওয়ার জন্য সেই পরিশ্রমটা করার জন্য তুমি রেডি তো? সেই পরিশ্রমটা করার জন্য তুমি প্রস্তুত তো? তুমি হাজার হাজার টন কয়লার মধ্যে ওই সেই হীরার টুকরা হওয়ার জন্য, সেই প্রেশারটা নেওয়ার জন্য তুমি আসলে রেডি তো? এই প্রশ্ন নিজেকে করো, এবং জাস্ট নিজের সাথে একটা নিজের চ্যালেঞ্জ নাও যে যতক্ষণ না আমি চান্স পাবো ততক্ষণ আমার জীবনে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, কোনো আহ্লাদ নাই, কোনো ঈদ নাই, কিচ্ছু নাই। দরকার হলে পুরো পৃথিবীর থেকে ডিটাচড হয়ে যাও, কিচ্ছু যায় আসে না, পৃথিবীর কোনো আপডেট দরকার নেই। এই 6টা মাস, এই 7টা মাসের এই কষ্টটাই তোমাকে ওই স্বপ্ন পূরণ করবে, যেই স্বপ্নটা পূরণ না হওয়ার জন্য ফার্স্ট টাইম তুমি চান্স মিস করে এত খারাপ সময়ের ভিতর দিয়ে গেছো, এখনো যাচ্ছ, এতটা কান্নাকাটি তোমাকে করতে হয়েছে, এতটা কষ্ট তোমাকে পাড়তে হয়েছে। শুধুমাত্র তুমি না, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তারাও তোমার মতো কষ্ট পাইছে। তুমি, তোমার জন্য তারা কষ্ট পাইছে, তোমার কি ইচ্ছা করে না যে তাদের মুখে ওই হাসিটা আমি আবার ফেরত দিই? তোমার বাবা, তোমার মা কষ্টে কান্না করছে, তুমি কি চাও না তোমার মা, তোমার বাবা আনন্দে কান্না করুক, তোমাকে জড়ায় ধরুক, তোমার জড়ায় ধরে সারা জীবন তারা বলুক যে আমার ছেলেটা ডাক্তার, আমার মেয়েটা ডাক্তার, গর্ব করে বলুক? তুমি কি চাও না এটা? তুমি যদি এটা চাও তাহলে নিজেকে আসলে চেঞ্জ করতে হবে। যেভাবে যাচ্ছ, যে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, পড়তে ইচ্ছা করে না, এ ধরনের চিন্তা ভাবনা করে চান্স হবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আর একটা কথা, এখন থেকে শুরু করলে পারবো কিনা, যদি তুমি আজকে থেকে, আজকে 11টা 51 বাজে, তুমি যদি আজকে রাতে পড়তে বসো তাইলে পারবা। আর যদি কালকে থেকে পড়তে বসবো এবং কালকে সকালে উঠে পড়তে না বসে পরশু দিনের চিন্তা করো, তাইলে পারবা না। সোজা কথা, যদি আজকে রাত্রে পড়তে বসো তাহলে তুমি চান্স পাবা। মেডিম্যাথ কতটুকু গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কিনা বোঝার উপায় কি, তুমি দেখবা কয়টা প্রশ্ন আসে, তুমি ঘুরলে দেখবা যে 5টা থেকে 7টা প্রশ্ন আসতে পারে, এবং ক্যালকুলেটর ইউজ করা যায় না, প্রশ্নগুলো সহজ। 1-2টা প্রশ্ন থাকে খুবই বাজে প্রশ্ন, এগুলা না পারলেও হয়, কিন্তু বেশিরভাগ প্রশ্ন 5-7টা প্রশ্ন আসে, এবং বেশিরভাগ প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া যেহেতু পারা যায়, এবং এই প্রশ্নগুলো সহজ, অর্থাৎ সূত্র জানলে হয়। এবং মেডিকেলের ক্ষেত্রে একটা রুল আছে, রুলটা অনেকটা এরকম যে ম্যাথগুলা দেখবা যে প্রশ্ন এবং উত্তর সহ 4 আঙ্গুলে কাভার হয়, মানে বইয়ে 4 আঙ্গুল দিবা, 4 আঙ্গুলে দিয়ে যদি 4 আঙ্গুলের মধ্যে শেষ হয়ে গেছে তাইলে ওইটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আর যদি দেখো বড় বড় ম্যাথ, মানে 2-3টে স্টেপে করতে হয়, এ ধরনের ম্যাথ মেডিকেলে আসে না। মেডিম্যাথের জন্য মেডিওলজি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে, সেখানে আমরা সুন্দর প্লেলিস্টের মাধ্যমে মেডিম্যাথ সব কমপ্লিট করাইছি, তোমরা প্লেলিস্টটা কমপ্লিট করো, ঠিক আছে? মেডিওলজি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টটা দেওয়া আছে, সবাইকে রিকোয়েস্ট যে এই প্লেলিস্টের ক্লাসগুলো তোমরা করো। ইফেক্টিভ পড়াশোনার কৌশল কি? আমরা সবসময় বলি যে তুমি কতক্ষণ পড়তেছো সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি ইফেক্টিভ পড়াশোনা করতেছো কিনা। ইফেক্টিভ পড়াশোনা কি, যে তুমি যে কয় ঘন্টায় পড়ো ওই কয় ঘন্টায় তুমি মনোযোগ দিয়ে পড়ছো কিনা, তুমি এমন পড়ছো কিনা যে অনেক সময় হয় যে তুমি পড়তেছো কিন্তু পড়া আগাচ্ছে না, অথবা পড়ছো কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারতেছো না। এইটা ইফেক্টিভ পড়াশোনা না। ইফেক্টিভ পড়াশোনা হচ্ছে হয়তো অন্য একজন 8 ঘন্টা পড়তেছে, তুমি 6 ঘন্টা পড়তেছো, কিন্তু তোমার আউটপুটটা বেটার। অর্থাৎ ইফেক্টিভ পড়াশোনা হয়েছে কিনা বোঝার উপায় কি, আউটপুট কতটুকু, আউটপুট ভালো কিনা। এর জন্য অবশ্যই তোমার কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট।
প্রথম পয়েন্ট, যখন তুমি বই নিয়ে বসবা তখন এইভাবে চিন্তা করবা যে সবসময় মোবাইল তোমার হাতে দরকার নাই, কারণ মোবাইল এমন একটা জিনিস হাতে নিলেই চাপতে ইচ্ছা করে। দেখবা যে পড়তেছো পড়তেছো হুট করে মোবাইল নিলা, মোবাইল চাপতে চাপতে কখন 1 ঘন্টা চলে গেছে টের পাওয়া যায় না, কিন্তু বই পড়তে গেলে 10 মিনিট হইলেই দেখবা যে খালি ঘড়ি দেখতে ইচ্ছে করে কতক্ষণ পড়ছি। তুমি সেকেন্ড টাইমার, তোমার যেন এইটা না হয়। তোমার ক্ষেত্রে এমন হবে যে পড়তে পড়তে আমি টেরই পাই নাই কখন সকাল হয়ে গেছে। আমার টার্গেট থাকবে এই অধ্যায় শেষ না করে আমি উঠবো না, এই অধ্যায় শেষ না করে আমি মোবাইল হাত দিব না। মোবাইল অন্তত ধরো যে টেবিলে বসে তুমি পড়তেছো অবশ্যই টেবিলে বসে পড়বা, খাটে বসে পড়বা না, খাটে বসে পড়লেই ঘুমাই যাবা। টেবিলে বসে পড়বা এবং মোবাইলটা টেবিল থেকে দূরে রাখবা, মানে যেন মোবাইলটা উঠে অথবা আরেকটা কাজ করতে পারো, যেখানে থাকো সেটা বাসায় যদি থাকো আম্মুর হাতে মোবাইলটা দেওয়া, যে আম্মু আমি এই 4 ঘন্টা পড়বো, এই 4 ঘন্টার ভিতর আমাকে মোবাইল দিবা না। কথা কি বোঝা গেছে? মানে তোমার 24 ঘন্টা মোবাইল থাকতে হবে, তুমি অনলাইনে পড়তেছো এর মানে যে 24 ঘন্টা তোমার হাতে মোবাইল থাকতে হবে এরকম কোনো রুল আছে? নাই। আমরা বলি যে সব সময় তুমি অনলাইনে থাকো, এরকম কিন্তু আমরা বলি না। আমার কথা কি ক্লিয়ার? ইফেক্টিভ পড়াশোনার কৌশল হচ্ছে প্রথমত সব যেগুলো ডিস্ট্রাক্টিং ফ্যাক্টর সেগুলো থেকে দূরে থাকা। 2 নাম্বার, টার্গেট সেট করা, যে আমার হাতে এই কয়েক ঘন্টা আছে আমি এই অধ্যায়টা শেষ করতে চাই, এবং সেটা শেষ করে তারপর ওঠা। এটা যদি না করো তুমি দেখবা যে মোবাইল একদিকে, এরপর হচ্ছে আমি কাকে ভালোবাসি, হ্যাঁ কোনো আজকে কোচিং এ গেছিলা, আজকে এই করছো, একটা মেয়ে নক দিছিল দেখি সে রিপ্লাই দিছে কিনা, তাই না? তুমি একজনকে নক দিছিলা বা তুমি 3জন মেয়েকে নক দিয়ে রাখছো দেখি কেউ একজন যদি রিপ্লাই দেয়, এরকম কাজগুলো যদি করো তাহলে তুমি চান্স পাবা না। সেকেন্ড টাইমের ক্ষেত্রে তুমি সেকেন্ড টাইমার আর বসে বসে প্রেমের চিন্তা করতেছো, যে একটা ছেলের সাথে প্রেম করবো, একটা মেয়ের সাথে প্রেম করব, তাইলে ভাইয়া তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন ছাইড়া দাও, প্রেমই করো। অন্তত অন্তত যদি মনে হয় যে না এর সাথে প্রেম করলে আমার ভালো হবে, তাহলে তুমি ওইটা করো, প্রেম করো, বিয়ে করো, সংসার করো, পড়াশোনা করার দরকার নেই। মানে সেকেন্ড টাইম জার্নিতে প্রেম করা যাবে না, এটা একটা স্ট্রিক্ট রুল। প্রেম করতে গেলে তুমি শেষ। আর এখন যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজতে যাও তাইলে আসলে তোমার দিয়ে চান্স হবে না, হবে না, হবে না। তো এক্সামে একজন একটা কমেন্ট করছে, আমি প্রশ্নটার উত্তর দিই। এক্সামে মার্ক বাড়তেছে না বা মার্ক বাড়াতে পারতেছি না। তুমি যদি প্রশ্ন, আমি আবারও বলি, যারা এক্সামে এনাফ মার্ক তুলতে পারো না এদের বেশিরভাগই প্রশ্ন সলভ করো না। আচ্ছা, যারা প্রশ্ন মার্ক কম আসে তারা কি কেউ বলবা যে ভাইয়া আমি প্রচুর প্রশ্ন সলভ করি কিন্তু স্টিল আমার মার্ক বাড়ে না? বলো যে তুমি পরীক্ষার আগে প্রচুর প্রশ্ন সলভ করো কিন্তু তুমি পরীক্ষায় যে নাম্বার তুলতে পারো না, এমন কে কে আসো? হাত তুলো তো, আমি একটু দেখতে চাই, হাত তুলো। একজন একটা কমেন্ট করছে যে ভাইয়া নার্ভাস হয়ে যাই, বা এক্সামের ক্ষেত্রে নার্ভাসনেস কাজ করে। তুমি এত এক্সাম দিবা, এত এক্সাম দিবা, এত প্রশ্ন সলভ করবা যে তাইলে তখন দেখবে যে নার্ভাসনেস আর কাজ করতেছে না। নার্ভাসনেস কখন কাজ করে? যখন তুমি এনাফ এক্সাম দিচ্ছ না, এখন এনাফ প্রশ্ন সলভ করতেছো না। তুমি যখন একটা অধ্যায়ের উপর 500 প্রশ্ন সলভ করে ফেলছো, 600 প্রশ্ন সলভ করে ফেলছো, 700 প্রশ্ন সলভ করে ফেলছো, তখন তোমার নার্ভাসনেস আর আসবে না, তখন তোমার আর নার্ভাসনেস কাজ করবে না। আমি কি বুঝাইতে পারছি? এখানে একটা ভালো পয়েন্ট বলছি, যে পাশের বাসার আন্টি হওয়া যাবে না। পাশের বাসার আন্টিরা কি করে জানো? পাশের বাসার আন্টিদের কাজ হচ্ছে নিজে কি করতেছে ডাজন্ট ম্যাটার, অন্য একজন কি করতেছে সেইটা নিয়ে পড়ে থাকা সারাদিন। নিজের লাইফ বলতে কিছু নাই, অন্য একজনের সুখের উপর তার সুখ নির্ভর করে। অন্য একজন যদি খারাপ থাকে তাহলে তার ভাল লাগে, এরকম পাশের বাসার আন্টি হওয়া যাবে না। অন্য একজন কেমন করতেছে, অন্য একজন ভালো নাম্বার পাইলো তাইলে আমার মনে হয় চান্স মিস হয়ে গেল, নো। নিজের সাথে নিজেকে কম্পিট করো। আজকে তুমি যে নাম্বার পাইলা, আজকে তুমি যতক্ষণ পড়াশোনা করলা, যতক্ষণ পরিশ্রম করলা, চেষ্টা করো কালকে আরেক বেটার করার। তাইলে তোমার সাথে তুমি যখন নিজের সাথে নিজে কম্পিট করা শিখে যাবা, বিলিভ মি, অন্যরা ছিটকায় যাবে জাস্ট। লিটারালি তুমি দেখবা যে অন্য একজন তোমার সাথে আগায় আছে, কিন্তু যখনই তুমি নিজের সাথে নিজে কম্পিট করা শিখে গেলা, প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছো,
প্রতিদিন যে নাম্বার নিজে তুলতেছো সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছো, তুমি দেখবা যে অন্যরা আস্তে আস্তে তোমার পিছনে চলে যাচ্ছে, মানে অটোমেটিক, তোমার কিচ্ছু করা লাগতেছে না। আর অথবা আর একটা কাজ, পাশের পাশের আন্টির মতো ও ভালো করতেছে আমি কেন খারাপ করতেছি, এটা নিয়ে ডিপ্রেসড হয়ে পড়ে থাকা। এইটা করলে দেখবা যে ওই হিংসায় জ্বলে পড়ে তুমি শেষ, জ্বলে পড়ে সারখার হয়ে গেছো, তোমার আর উন্নতি আর হচ্ছে না, শুধু হিংসাতেই দিন চলে যাচ্ছে। ওর থেকে ভালো হওয়ার দরকার নাই, প্রতিদিন পরিশ্রম বাড়াও আর ভুলগুলা নিয়ে কাজ করো। ভুলগুলা নিয়ে কাজ করলে তোমার নাম্বার বাড়বে, বাড়তে বাধ্য। যেগুলা ভুল করতেছো এক্সাম শেষে, ওই ভুলগুলা ঠিক করো, প্রতিদিনের ভুল ঠিক করো, তোমার নাম্বার বাড়বেই। জিকেই ব্যাচ কবে থেকে শুরু? এটাও মে মাসের ফার্স্ট উইক থেকে শুরু। জিকেই ব্যাচ মে মাসের ফার্স্ট উইক, এক্সাম ব্যাচও মে মাসের ফার্স্ট উইক। আর আমাদের গোল্ডিগার 6.1s 1 মে থেকে শুরু। গোল্ডিগার 6.1s 1 মে থেকে শুরু, ঠিক আছে? যে জায়গা থেকে প্রশ্ন কমন আসবেই, একটু আগে আমি তোমাকে অনুশীলনের প্রশ্ন সলভ করতে বলতেছিলাম। অনুশীলনে 4টা জায়গার প্রশ্ন আছে, মেডিকেল প্লাস ডেন্টাল, বোল্ড, ভার্সিটি। অনুশীলনীতে মেডিকেল ডেন্টাল একসাথে ধরলে 3টা জায়গার প্রশ্ন আছে। মেডিকেল ডেন্টালে তুমি চেষ্টা করবা যত দূর পারা যায়, কারণ এই জায়গা থেকে পুরনো প্রশ্ন আসে। মেডিকেল ডেন্টালে এমন হয় যে 1995 সালে একটা প্রশ্ন আসছিল, সেটা কমন আসে। তবে পুরনো প্রশ্ন সলভ করার একটা বড় সমস্যা আছে, প্রচুর প্রশ্ন আউট অফ সিলেবাস, মানে অনেক কিছু আছে যেগুলো এখন আর সিলেবাসেই নেই, সেগুলা বাদ দিয়ে যেগুলো সিলেবাসে আছে সেই প্রশ্নগুলো সলভ করো। এবং যত দূর পারা যায়, যদি তুমি কথার কথা যে 95 সাল পর্যন্ত সলভ করতে পারো, এগুলো তো অনেক বেশি না, কারণ আগে মেডিকেল আর ডেন্টাল একসাথে হইতো, মেডিকেল আর ডেন্টাল একসাথে হইতো। ফলে দরকার হলে 95 সাল পর্যন্ত সলভ করো। যেগুলা সিলেবাসের বাইরে, তোমার বর্তমানে সিলেবাসে নাই, সেগুলো বাদ দাও। বোর্ডের ক্ষেত্রে মিনিমাম লাস্ট 5 ইয়ার। ভার্সিটির ক্ষেত্রে, বোর্ডের ক্ষেত্রে মিনিমাম লাস্ট 5 ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। আর ভার্সিটির ক্ষেত্রে যত দূর পারা যায়, যত দূর। এখন অনেকে এই ভার্সিটির ক্ষেত্রে যেটা করে, যে ভার্সিটির প্রশ্ন সলভ করে না, কিন্তু ভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে। ভার্সিটির প্রশ্ন থেকেও মেডিকেলে কমন তুলে দেয়, ভালোই দেয়। ফলে এইটা কিন্তু স্কিপ করা যাবে না। এবং ভার্সিটির কোনো লিমিট নাই, যতদূর পারা যায়, মানে এই 3টাই অনুশীলনীতে আছে। ফলে এই জন্য অনুশীলনীতে যত বেশি সময় দেওয়া যায় এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা, কারণ এই 3টার প্রশ্নই কমন আসে এবং এই প্রশ্নগুলাই অনুশীলনীতে আছে, এবং সেইগুলা যদি তুমি বুঝে বুঝে সলভ করো, প্রশ্নগুলো একটু ডিটেইলসে পড়ো, তখন তোমার পক্ষে মেডিকেলে দেখবা যে প্রচুর প্রশ্ন তুমি হুবহু কমন পাচ্ছ। ডিরেক্ট, মানে হুবহু বলতে এখান থেকে কমন পাচ্ছ, কিন্তু এখান থেকে যদি কমন নাও পাও, ওই টপিকগুলো থেকে কমন আসবেই আসবে, গ্যারান্টেড। এবং এগুলাই যদি কেউ সলভ করতে পারে, মুখস্থ না, অনুশীলনের প্রশ্ন উত্তর মুখস্থ না, সলভ করতে পারে, সে মেডিকেলে চান্স পাবে। আমরা 1 মে ওরিয়েন্টেশন রে, আমরা ওরিয়েন্টেশন 1 মে, মে মাসের 1 তারিখ করতে যাচ্ছি। 1 মে ওরিয়েন্টেশন, ইনশাআল্লাহ। ভার্সিটিতে চান্স পেয়ে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? সহজ ভাষায়, সোজা বাংলায় বলি, সম্ভব। ভার্সিটিতে চান্স না পেয়েও মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। মেডিকেলে চান্স নির্ভর করে, মানে তুমি কি করছো এতদিন তা না, সামনে যে কয়টা দিন হাতে আছে তোমার, সেই কয়টা দিন তুমি কি করবা তার উপর নির্ভর করে যে তুমি মেডিকেলে চান্স পাবা কি না। হ্যাঁ, ভার্সিটির ক্ষেত্রে ডিউটা সবার আগে, ঢাকা ভার্সিটিটা সবার আগে। আবার বলি, তুমি এর আগে কি করছো সেইটা ম্যাটার করে না। এবং আরো একটা কথা বলে রাখি, এই যে এখন এপ্রিল মাস, মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে, সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে এপ্রিল মাসের থেকে মে মাস বেশি ইম্পর্ট্যান্ট, এই মে মাসের থেকে জুন মাস বেশি ইম্পর্ট্যান্ট, জুন মাসের থেকে জুলাই বেশি ইম্পর্ট্যান্ট। আমি কি বুঝাইতে পারতেছি? জুলাই থেকে আগস্ট বেশি ইম্পর্ট্যান্ট। তোমার যেন এমন না হয় মে মাসে তুমি পিকে,
জুনে একটু ঝিমায় গেলা, জুলাইতে আরো ঝিমায় গেলা, তোমার যে বন্ধু চান্স পাবে সে কিন্তু মে থেকে জুনে আরো বেশি চেষ্টা করতেছে, জুন থেকে জুলাইতে আরো বেশি চেষ্টা করতেছে। ফলে যত সময় আগায় আসবে, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হবে তার 1 মাস আগের ওই মাসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফলে তুমি যেন ইম্পর্টেন্সটা বুঝো। সো ভার্সিটিতে চান্স পাইলে ভালো, না পাইলেও মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে এটা কোনো রকম এফেক্ট করবে না, করে না। কত মার্ক কাটা গেলে প্রিপারেশন নেওয়া সেফ? এখানে একটা প্রশ্ন হচ্ছে। আচ্ছা, এখানে কি নেট প্রবলেম করতেছে? নেট প্রবলেম করতেছে কি একটু? আচ্ছা, একটু জানাও তো যে নেটে প্রবলেম করতেছে কিনা, নাকি ঠিক আছে? ঠিক আছে, ওকে ফাইন। ওকে, তাহলে আমরা শেষ করে দিব। কত মার্ক কাটা গেলে প্রিপারেশন নেওয়া সেফ, এটা নিয়ে আমরা কথা বলছি। মানে জিপিএ এর কত মার্ক? এমনি তোমার 3 মার্ক কাটা যাবে, কিন্তু জিপিএ এর ক্ষেত্রে তোমার যদি, মানে আমরা এটা নিয়ে কথা বলছি অলরেডি, যে জিপিএ তে হচ্ছে মানে সর্বোচ্চ 5 থেকে 6 কাটা গেলে তুমি জিপিএ এর হিসাব, মানে এমনি 3 মার্ক তো যায়, 5 থেকে 6 কাটা যাওয়া পর্যন্ত ট্রাই করা যায়, কিন্তু এর উপরে চলে গেলে আমরা সাজেস্ট করি না। হ্যাঁ, তারপরে অনেকে প্রিপারেশন নিচ্ছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু সাধারণত এর উপর গেলে বেশ খানিকটা রিস্কি হয়ে যায়। এরপরে গেলে যে 7 কেটে গেলে যে চান্স পাওয়া অসম্ভব, ব্যাপারটা কিন্তু এমন না, চান্স পাওয়া সম্ভব, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা এত বেশি যে আমরা সাজেস্ট করি যে ভার্সিটি প্রিপারেশন না অনেক বেশি সেফ সেক্ষেত্রে।